ফলোয়ার্স ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ বলছি। বর্তমান বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করলে যে দৃশ্য সামনে আসে সেটা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি। সবথেকে আলোচনার যে বিষয়টা ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়টা, সমগ্র বিশ্বে এখন অর্থনীতিতে একটা প্রভাব ইতিমধ্যে পড়ে গেছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রভাব। প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ কেন, কি কারণে এই যুদ্ধটা সংগঠিত হতে পেরেছে। কারণ যুদ্ধ তো খুবই ভয়াবহতা ডেকে আনে, ধ্বংস ডেকে আনে, মানব জীবন বিপর্যস্ত করে তোলে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, সেটা হচ্ছে সৃষ্টির আদি থেকেই মানুষ বা কোনো সভ্যতা একে অপরের উপর প্রভাব বিস্তার করতে চায়। আমেরিকা অর্থনৈতিকভাবে আমেরিকা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবার পর, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে, আমেরিকা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। তার আগে ছিল ব্রিটেন। বিশেষ করে সবথেকে আলোচনার যে বিষয়টা ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়টা, সমগ্র বিশ্বে এখন অর্থনীতিতে একটা প্রভাব ইতিমধ্যে পড়ে গেছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রভাব। প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ কেন, কি কারণে এই যুদ্ধটা সংগঠিত হতে পেরেছে। কারণ যুদ্ধ তো খুবই ভয়াবহতা ডেকে আনে, ধ্বংস ডেকে আনে, মানব জীবন বিপর্যস্ত করে তোলে। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, সেটা হচ্ছে সৃষ্টির আদি থেকেই মানুষ বা কোনো সভ্যতা একে অপরের উপর প্রভাব বিস্তার করতে চায়। আমেরিকা অর্থনৈতিকভাবে আমেরিকা অর্থনৈতিকভাবে শক্তিশালী হবার পর, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে, আমেরিকা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। তার আগে ছিল ব্রিটেন। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সেই সোভিয়েত ইউনিয়ন থেকে, আমেরিকার যে প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়ন ছিল, সেই সোভিয়েত ইউনিয়ন নিয়ে এবং আমেরিকার যে মাথা ব্যথা ছিল সেটাকে আমেরিকা অনেকটা এলিমিনেট করতে পেরেছে। এই সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার যে কোল্ড ওয়ারের প্রেক্ষাপট, সমগ্র বিশ্বে এর প্রভাব পড়েছে। আরব বিশ্বে, মধ্যপ্রাচ্যে, আফ্রিকাতে, ইউরোপেও পড়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক সংঘাত, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছে। রাজনৈতিকভাবে অনেক দেশ ভেঙেছে, যেমন পাকিস্তানও ভেঙেছে ৭১ সালে। এই কোল্ড ওয়ারের প্রতিক্রিয়ার ফলে আবার অনেক দেশ এর থেকে ফায়দা নিয়েছে। তো আজকের যে আলোচনাটা হতে যাচ্ছে সেটা হচ্ছে আমেরিকা, চীন, ইরান, ইসরায়েল এবং ভারতকে নিয়েই মূলত আজকের আলোচনাটা আমি শুরু করেছি। আমেরিকা তার সুপ্রিমেসি সমগ্র পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য আমেরিকার রাষ্ট্রটা সেভাবেই তারা নতুন করে রিশাফল করেছে। আমেরিকার যে ডিপ স্টেট, এই ডিপ স্টেটের
প্রধান তিনটা অংশ। এক হচ্ছে পেন্টাগন, সিআইএ এর হেডকোয়ার্টার। দ্বিতীয়ত হোয়াইট সুপ্রিমিস্ট এবং ব্যুরোক্রেসি। তৃতীয়ত ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। এই তিনটা শক্তি মিলেই মূলত আমেরিকার ডিপ স্টেট। আমেরিকার যেই প্রেসিডেন্ট হোক না কেন, এই ডিপ স্টেটের পলিসি মেনে চলতে হবে। সমগ্র পৃথিবীকে কন্ট্রোল করার জন্য আমেরিকা সিআইএর হেডকোয়ার্টার পেন্টাগনকে এমনভাবে সাজিয়েছে যা অন্য কোনো দেশের পক্ষে এখনো সম্ভব হয়নি। আরেকটা বিষয় লক্ষণীয়, আমেরিকার যে বিশাল সামরিক ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা, সমগ্র পৃথিবীতে ৭০০-এর উপর আমেরিকার ঘাঁটি রয়েছে, অর্থাৎ সামরিক ঘাঁটি। অর্থাৎ এসব সামরিক ঘাঁটিগুলি আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পৃথিবীর বিভিন্ন দেশে। তো আলোচনাটার কেন্দ্র হচ্ছে আমার মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যের যে সংকট তা আজও কিন্তু কাটেনি। ইরানের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি। ইরানের রেজা শাহ পাহলভি ক্ষমতা এসেছিলেন ১৯৫০ সালের ঠিক পরেই। এর কারণটা ছিল মধ্যপ্রাচ্যের তেল উত্তোলন কোম্পানি ছিল মূলত ব্রিটেনের নিয়ন্ত্রণে। তো ইরানের প্রধানমন্ত্রী মোসাদ্দেক ব্রিটেনের সাথে এই তেলের চুক্তি না করে রাশিয়ার সাথে চুক্তি করেছিল। কারণ ইরানের অর্থনীতিকে কন্ট্রোল মানে ইরানের এই তেল সম্পদের নিয়ন্ত্রণ, উৎপাদন এবং এর যে বাজারজাতকরণ, প্রাইস এই নির্ধারণ, এর সম্পূর্ণ নির্ধারণ করত ব্রিটেন। অর্থাৎ ইরান অনেকটা ব্রিটেনের নিয়ন্ত্রণে থেকে যায়। ইরানের প্রধানমন্ত্রী মোকাদ্দেস এটা মেনে নিতে পারেনি, তারা রাশিয়ার সাথে চুক্তি করেছিল। ব্রিটেন এটা ভালোভাবে নেয়নি, এই কারণে যে তেল সম্পদের নিয়ন্ত্রণ ব্রিটেনের হাতছাড়া হয়ে যাচ্ছে। মুকাদ্দেসের পতন হয়, রেজা শাহ পাহলভি ১৯৫০ সালের ঠিক পরেই ক্ষমতায় আসে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমেরিকা তার সুপ্রিমেসি টিকিয়ে রাখার জন্য তেলের নিয়ন্ত্রণ, তেলের যে প্রোডাকশন, তেলের প্রাইস, তেলের বাজার, অর্থাৎ সমগ্র বিশ্বের নিয়ন্ত্রণ করতে গেলে অর্থনীতিকে কন্ট্রোল দরকার। অর্থনীতিকে কন্ট্রোল করার আগে তেলের, কারণ তেল হচ্ছে জ্বালানি, প্রোডাকশনের মূল উপাদান তেল। আমেরিকা এই তেলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সমর্থ হয়। বিশেষ করে আমেরিকা মধ্যপ্রাচ্যে এই ঘাঁটিগুলি নির্মাণ করেছিল তেলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে। তেলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গেলে বিশ্বের অর্থনীতি প্রতিষ্ঠিত রাখা গেলে তার সুপ্রিমেসি রক্ষা পাবে। এই মধ্যপ্রাচ্যের মধ্যে গালফ স্টেট, বিশেষ করে ওমান, বাহরাইন, কাতার, সৌদি আরব, ইরান, এই যে ভৌগোলিক অবস্থানটা দেখা যাচ্ছে, ঠিক এই জায়গাটায় আছে আমেরিকার 60% অয়েল। অর্থাৎ 60% অয়েল এইখান থেকে সমগ্র বিশ্বে রপ্তানি হয়ে থাকে। আর আমেরিকা তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে আমেরিকা বাহরাইন, কাতার, সৌদি আরবে বিশাল ঘাঁটি করে রেখেছে। হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী দিয়ে সমস্ত বিশ্বে তেল রপ্তানি হয়। হরমুজ প্রণালীর প্রবেশদ্বার, ভৌগোলিকভাবে ইরানের অবস্থান এমনভাবে পজিশনে রয়েছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের রয়ে গেছে। এই কারণে ইরান নতুন করে হরমুজ প্রণালীর আপার হ্যান্ড নিয়েছে।
অর্থাৎ ইরান যুদ্ধের কারণটা হচ্ছে অর্থনৈতিক স্বার্থ। আমেরিকার অর্থনীতি কোলাপস হয়ে গেলে আমেরিকার সুপ্রিমেসি কোলাপস হয়ে যাবে। তো আমেরিকা গালফ স্টেটে যে বেসগুলি করেছে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সামরিক বেস। শুধু তাই নয়, এই সমস্ত গালফ স্টেট থেকে যে সমস্ত অয়েল রপ্তানি হয় এবং যে ডলার, পেট্রোডলার, গালফ স্টেটের এই যে ট্রিলিয়ন ডলারের অর্থ, অর্থাৎ তেল বিক্রির যে টাকাটা আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংকে গচ্ছিত আছে, এই গালফ স্টেট তাদের সমস্ত তেলের টাকা আমেরিকার কাছে গচ্ছিত রেখেছে। বিষয়টা তাই না? ট্রিলিয়ন ডলার সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, তাদের কারণ যে পেট্রোডলার 1974 সালে যে পেট্রোডলার চালু হয়, অর্থাৎ আমেরিকার যে পেট্রোডলার, এই পেট্রোডলার 1974 সালে প্রচলন ঘটে, যখন গালফ স্টেটের তেল সম্পদ আমেরিকার নিয়ন্ত্রণে চলে যায়। এই তেলের উৎপাদন, বিক্রি সবই ব্রিটেন এবং আমেরিকার নিয়ন্ত্রণে থেকে যায়। আর তেল বিক্রি করার যে ডলার, এই ডলার হচ্ছে কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, আমিরাতের। অথচ সমস্ত ডলার আমেরিকার ট্রেজারি বন্ডে গচ্ছিত আছে, অর্থাৎ আমেরিকার নিয়ন্ত্রণে। তেল সম্পদ গালফ স্টেট, মধ্যপ্রাচ্যের, আর ভোগ করছে আমেরিকা। কিভাবে ভোগ করছে? এই অর্থ দিয়ে আমেরিকা সমরাস্ত্র কিনে পৃথিবীর বিভিন্ন দেশের বিরুদ্ধে যুদ্ধ করে। মধ্যপ্রাচ্যের গালফ স্টেটের দৃশ্য দেখবেন যে সুরম্য বিশাল উচ্চের অট্টালিকা, বিলাসবহুল হোটেল, রিসোর্ট, আমোদ ফুর্তি করার জন্য সব ধরনের উপকরণ সেখানে আছে, কিন্তু তাদের প্রতিরক্ষার কোনো ব্যবস্থা নাই। যাই হোক, আলোচনাটা ছিল আমার যে বিষয়ে, সেটাই আসি। সেটা হচ্ছে এই যে আমেরিকার এই ডলারের যে পতনের সম্ভাবনা দেখা যাচ্ছে, যখন ইরানের আইআরজিসি হরমুজ স্ট্রেটের নিয়ন্ত্রণ নিয়েছে। ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা ইউয়ানে এই তেল বিক্রি করব, ডলারে নয়। আমেরিকার ডলার, পেট্রোডলার, তার পতন কিন্তু এখানেই ঘটে গেছে। আমেরিকার বড় ধরনের একটা পরাজয় মধ্যপ্রাচ্যে হতে যাচ্ছে। এখন চীন প্রসঙ্গে আসি। চীনের দুইটা সাপ্লাই চেন। চীন হচ্ছে পৃথিবীর প্রোডাকশন হাউস। চীনের পণ্য পৃথিবীর সব দেশে যায়। আমেরিকা বলেন, ইউরোপে বলেন, আফ্রিকাতে বলেন, মধ্যপ্রাচ্যে বলেন, এশিয়াতে বলেন। এই বিশাল প্রোডাকশনের জন্য প্রয়োজন বিশাল ফুয়েল, তেল। ইরানের সোর্স অফ ইনকাম এই বিশাল তেল। ইরানের সাথে চীনের রয়েছে বিশাল চুক্তি, যেমনটা ভেনিজুয়েলার সাথে চীনের রয়েছে। চীন ভেনিজুয়েলা থেকে ক্রুড অয়েল উত্তোলন করে থাকে এবং এই টেকনোলজি চীন তৈরি করেছে। কারণ ভৌগোলিকভাবে ভেনিজুয়েলা এমন একটা জায়গায় অবস্থান করছে, সেখানকার ক্রুড অয়েল তোলার মতো টেকনোলজি আমেরিকার কাছে অতটা উন্নততর না। চায়না সেটা তৈরি করতে পেরেছে। চায়নার সাথে ভেনিজুয়েলার চুক্তি হয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, রাশিয়া এবং ভেনিজুয়েলা থেকে চায়না 60% অয়েল ইম্পোর্ট করে থাকে, বাকিটা মধ্যপ্রাচ্য থেকে, এই হরমুজ প্রণালী থেকে। আমেরিকা চীনের উত্থানকে থামাবার জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্ট
মাদুরোকে তুলে নিয়ে গেছে, কারণ ওই যে চায়নার সাথে তার যে চুক্তিটা ছিল সেটা আমেরিকার বিরুদ্ধে যায়। ঠিক ইরানের বিষয়টাও একই অবস্থা দেখা যাচ্ছে। হরমুজ প্রণালী যদি চীনের নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে আমেরিকার আধিপত্যের পতন ঘটতে যায়। তাহলে আমেরিকার আধিপত্য পতন আর ঠেকানো যাবে না। চীন এখন বিশাল শক্তি। আমেরিকা দেখছে 2030 সালের মধ্যে চীন অর্থনীতিতে 1 নম্বরে চলে যাবে। এমন এক সংখ্যায় আমেরিকা এই যুদ্ধের, এমন একটি অবস্থায় আমেরিকার এই যুদ্ধের বিকল্প ছিল না। অর্থাৎ মধ্যপ্রাচ্যকে একটা যুদ্ধের মাইনফিল্ডে পরিণত করতে চেয়েছে আমেরিকা। তাহলে চীনের উত্থানকে ঠেকিয়ে দেয়া যাবে, যেটাকে চায়না কন্টেন্ট বলে। যদিও চীন ওয়ান বেল্ট ইনিশিয়েটিভ নিয়েছিল এই সাপ্লাইয়ের জন্য, আর আমেরিকার পার্টনার এই চীনকে ঠেকাবার জন্য আমেরিকার বর্তমান পার্টনার হচ্ছে ভারত এবং ইসরায়েল। ভারতের এখানে একটা বিশাল স্বার্থ রয়েছে। ভারত যেমন চীনের সাথে সুসম্পর্ক রাখতে চায়, তেমনি ইরানের সাথেও সম্পর্ক রাখতে চায়, আবার আমেরিকা ইসরায়েলের সাথেও সম্পর্ক রাখতে চায়। অর্থাৎ ভারত হচ্ছে সবার ডার্লিং। আমেরিকা অসন্তুষ্ট হবার পরও রাশিয়ার ইকোনমিকে সচল রাখার জন্য ভারত খুব কম মূল্যে এই তেলের সুবিধাটা পায়। পক্ষান্তরে আমেরিকা ভারতের বিরুদ্ধে শক্ত কোনো অবস্থান নেয়নি, যতটা পাকিস্তানের ইমরান খানের বিরুদ্ধে নিয়েছিল। কারণ ভারতের সাথে রয়েছে ইসরায়েলের গভীর সম্পর্ক। বিষয়টা একটু গভীরে ভাবা দরকার। তো চাবার বন্দর, বন্দর আব্বাস, এই 2টা বন্দর ভারতের নিয়ন্ত্রণে। ইরানের অর্থনীতির 2টা বন্দর। তো ভারতের ইন্টেলিজেন্সরা কাভারে কাজ করে ইসরায়েলের পক্ষে। ইসরায়েলকে বিভিন্ন তথ্য দিয়ে থাকে ভারতের যারা আইটি সেক্টরে জব করে ইরানের মধ্যে। গত বছর জুন মাসে যে যুদ্ধটা হয়েছিল ইরান ইসরায়েল, তখন ভারতের বেশ কিছু নাগরিক গ্রেপ্তার হয়েছিল গোয়েন্দা বৃত্তির কারণে। তো ভারতের শত্রু চীন, ভারতের বন্ধু আমেরিকা। আমেরিকার শত্রু চীন, চীনের শত্রু আমেরিকা। ভারতের কৌশলটা দেখেন, কত বড় ভয়াবহ একটা কৌশল। সে কারো বন্ধু কখনো হয়নি। আবার ভারত ইরানের সাথেও বন্ধুত্ব করে রেখেছে তার অয়েল সাপ্লাই ঠিক রাখার জন্য। অর্থাৎ ইরানের শত্রু হচ্ছে ইসরায়েল, ইসরায়েলের শত্রু ইরান। আবার ইসরায়েলের সাথে ভারতের খুব গভীর সম্পর্ক এবং গোয়েন্দা তথ্য লেনদেন হয়ে থাকে এই 2টা দেশের মধ্যে। অর্থাৎ একটা বিষয় লক্ষণীয় যে চায়না কন্টেন্ট, অর্থাৎ চায়না ঠেকানোর জন্য ভারতকেও আমেরিকার প্রয়োজন। মানে বিষয়টা কত জটিল আকার দেখুন, ভূ রাজনীতির বিষয়টা আমি আনতে চাচ্ছি আর কি। তো চীনের এই সাপ্লাই, অয়েল সাপ্লাই যদি কেটে দেয়া যায়, তাহলে 2030 সালে চীনের যে রাইজিং অর্থনীতিতে বিশ্বে 1 নম্বর পজিশনে যাবার কথা, সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়। সে কারণেই কিন্তু এই যুদ্ধটা শুরু করা হয়েছে 30 সালের আগেই। অর্থাৎ আমেরিকা তার সুপ্রিমেসি যে কোনোভাবে টিকিয়ে রাখতে চায়। ইতিমধ্যে দেখেছেন এবং প্রমাণিত হয়েছে ভারত ইরানের বিরুদ্ধে গোপনে কত বড় ষড়যন্ত্র করে ইসরায়েলকে সহায়তা করেছে। ভারতের এই বিষয়ে প্রতিটা দেশের সচেতন হওয়ার প্রয়োজন। ভারত বেসিক্যালি কারো বন্ধু না। ভারত হচ্ছে সবার ডার্লিং সেজে নিজের স্বার্থগুলো উদ্ধার করে। চীনের ক্রমবর্ধমান যে উত্থান দেখা যাচ্ছে, সেটা ভারতও চায় না। সেটা ভারতের জন্য একটা বড় সমস্যা। অর্থাৎ ভারত আমেরিকা এবং ইসরায়েলের সাথে গভীর সম্পর্ক এই কারণেই রেখেছে। তবে বিষয়টা হচ্ছে ইরানের যে বিশাল মিসাইল মজুদ, গত 28 ফেব্রুয়ারি থেকে আজকে 19 মার্চ আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, ইরানের যে মিসাইল প্রযুক্তি, যেভাবে মিসাইল অ্যাটাক করেছে,
এই যুদ্ধ আরো দীর্ঘায়ু হবে। এই যুদ্ধটা এত সহজে থেমে যাবে বলে মনে হচ্ছে না। এখানে চীন, আমেরিকা, ভারত, রাশিয়া, ইসরায়েলের যে খেলা, তাদের যে বিশ্বে আধিপত্য টিকিয়ে রাখার যে লড়াই সংগ্রাম, এই পরাশক্তিধর দেশগুলোর যে উত্থান টিকে থাকার যে কৌশল, সেগুলি বিবেচনা করলে এই যুদ্ধে এত তাড়াতাড়ি থেমে যাবে না। অর্থাৎ সামনে আরো ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। চায়নাকে ঠেকাতে গিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যকে আবার যুদ্ধের অগ্নিগর্ভে ঠেলে দিয়েছে। তবে ইরান কিন্তু এখন খুবই শক্তিশালী দেশ। ইরান যে কোনো সময়ের চেয়ে এখন অনেক উন্নতর সমরাস্ত্রে সজ্জিত একটি দেশ, তা ইতিমধ্যে প্রমাণ রেখেছে। আর চায়না কিন্তু ভেতরে ভেতরে অনেক অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি করে রেখেছে। আমেরিকাকে এই সংকট মোকাবেলা করতে হলে অনেক কিছু হারাতে হবে। ইতিমধ্যে তার অর্থনৈতিক শক্তি পেট্রোডলারের উপর আঘাত এসেছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার পর। দেখা যাক এর পরে কি অপেক্ষা করছে। আমার আলোচনা এখানে শেষ করলাম। আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং অনুরোধ করছি আমাদের ইউটিউব চ্যানেল কাউন্টার ইমেজ সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।